আমি প্রায় ২.৫ বছর ধরে রাসায়নিক নির্দেশন বর্তমানে আমার ৪০ বিঘা জমিতে বিভিন্ন প্রকার ফল ফসল আছে, যেটাতে কোনো প্রকার রাসায়নিক সারের ব্যবহার এবং কীটনাশকের ব্যবহার নেই। আমরা যেটা করি সেটা গরুর গ্রামের থেকে আমরা করি, সেখান থেকে মুরগির সংখ্যা বৃদ্ধি করি। মুরগির সংখ্যা বৃদ্ধি করার পরে ৪৮ ঘন্টা পরে বা ৭২ ঘন্টা পরে আমরা জমিতে বিভিন্ন তরল আকারেও আমরা সার তৈরি করি। ১ একর জমির সারের জন্য আমাদের প্রয়োজন গরুর ১০ কেজি গোবর, ১০ কেজি গোমূত্র, ১ থেকে ২ কেজি বেসন, ১ থেকে ২ কেজি হলো মোলাসেস, গুড় বা কলার পাল্প হতে পারে, পাকা পেঁপে পাল্প হতে পারে, আমের পাল্প হতে পারে। এক মুষ্টি নিরাপদ মাটি, নিরাপদ মাটি আমরা সেটাকে বলতেছি, যেখানে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশক কখনোই ব্যবহার হয়নি। ওই মাটিতে আল্লাহ প্রদত্ত সব ধরনের অণুজীব আছে। সেই মাটিটা আমরা একটু মিশাই ২০০ লিটার পানি দিই একটা গ্রামে, ৪৮ ঘন্টা ফার্মেটিং করি। ৪৮ ঘন্টা ফার্মেটিং করার পরে এটা আমরা ১ একর জমিতে স্প্রে আকারে অথবা পানির সাথে প্রয়োগ করি। এভাবে এই চাষ ব্যবস্থা, এটাতে প্রান্তিক কৃষকের জন্য অনেক খরচ কম। যারা আমরা বড় কৃষক তাদের অবশ্য একটু খরচ হয়ে যায়, লেবার কষ্ট বাড়ে যায়। যখন পাশের জমিতে কীটনাশক ব্যবহার হয় তখন পোকামাকড় আমাদের জমিতে চলে আসে, এটা আমাদের জন্য একটা মানে অসুবিধা। আর যদি সবাই মিলে আমরা এই চাষ ব্যবস্থা আসতে পারি তাহলে আমাদের উৎপাদন খরচ কমে যাবে এবং সব থেকে বড় পাওয়া হবে আমরা নিরাপদ ফল ফসল পাবো। আমরা চাচ্ছি, আমার আন্তরিকভাবে চাওয়া, যদি আমি আমার জীবনে এই বাকি যেটুকু আল্লাহ আমাকে হায়াত দিয়েছে এর ভিতরে যদি অন্তত ১০ জন কৃষক তৈরি করে যেতে পারি যারা রাসায়নিক মুক্ত চাষ করবে, তাহলে এটা আমার বিরাট পাওয়া। আসলে জুলাই মাস থেকে অদ্যাবধি আমার জমিতে এক দানা কোনো রাসায়নিক সার এবং ১০০ কোনো কীটনাশকের ব্যবহার নেই। আমরা পোকামাকড়ের যে মানে দমন করার ব্যাপারটা, আমরা পোকা মারতে চাই। পৃথিবীতে সবাই আসছে, সবারই বেঁচে থাকার অধিকার আছে। আমরা চাই পোকা যেন আমার ফসলের ক্ষতি না করে। আমরা এই ক্ষেত্রে করি ১০টা পাতা, নিম পাতা, নেওয়া পাতা, ভেন্না পাতা, ধুতরা পাতা, আম পাতা, পেঁপে পাতা, পেয়ারা পাতা, একটু 10টা পাতা দিই, 5টা মশলা দিই, কাঁচামরিচ, হলুদ, আপনার পেঁয়াজ, রসুন, আদা, এই 5টা বিভিন্ন রেশিও অনুযায়ী দিয়ে আমরা 40 দিন একটা ড্রামে থেকে ফোটো, 40 দিন পরে এই পানিটা আমরা গাছে স্প্রে করি, 10 দিন পানি শুকিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের পোকা নিয়ন্ত্রণ হয়। আমার খামার বেশি দূরে নয়, এখানে চন্দ্রায়, হয়তো অনেকেই রয়েছে আর জানে না আমার খামারে কি হচ্ছে না হচ্ছে। এখান থেকে আমার মানে হ্যাঁ অবশ্যই আমি স্যারেরা আসছে, তাদের স্যারদের প্রতি আমার অনুরোধ থাকবো যে এটা আসলে প্রচার নেই এই চাষ ব্যবস্থা। আমরা গুটি কয়েক কৃষক বাংলাদেশে করতেছি, এককভাবে সর্ববৃহৎ খামার হলো বাংলাদেশে আমার, যে 40 বিঘা জমি এখন আবাদ করি। আর প্রাকৃতিক কৃষি, জি প্রাকৃতিক কৃষি, ইন্ডিয়ার নাম হলো এটা এসপিকে, ডক্টর সুভাষ পালেকার কৃষি। উনি এই চাষ ব্যবস্থার করে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে। আমরা বাংলাদেশে ওই নামটাকে চেঞ্জ করে, যেহেতু আমরা নিজেরা কিছু এখানে যোগ করছি, ওনার চাষ ব্যবস্থা পুরোটাকে ওই ফর্মেটে রাখি নাই, কারণ ইন্ডিয়ান আবহাওয়া একরকম, আমাদের আবহাওয়া একরকম, যার কারণে ওই নামটা আমরা ব্যবহার করি না, আমরা প্রাকৃতিক কৃষি নাম দিচ্ছি। এখানে সব কিছু আমার বাড়িতে, কৃষকের বাড়িতে আছে, কৃষকের গরু আছে, কৃষকের ঘরে বেসন আছে, কৃষকের ঘরে কলা আছে, তাহলে আর কিছু লাগবে না। মোলাসিস, এই গুড়টা হয়তো বাড়িতে, গুড় যদি না আনকেন তিনি কলা ব্যবহার করতে পারবেন। সব কিছুই কৃষকের আছে, কৃষকের বাড়ি থেকে যা আছে তাই দিয়ে সে উৎপাদন করবে। প্রান্তিক কৃষকের কোনো খরচ নেই। একসময় এটার নাম ছিল জিরো বাজেট, যে প্রান্তিক শুধু শ্রম দেবে, আর বড় কৃষকদের জন্য একটু লেবার কষ্ট বেশি করে যায়। তা আমরা সবাই মিলে যদি এই চাষ ব্যবস্থায় আসি তাহলে আমাদের যেটা বড় লাভ হবে সেটা হলো বড় বড় ওষুধ থেকে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। পরিবারে দেখা গেল প্রতিদিন একজন ক্যান্সার রোগী আছেই মোটামুটি পরিবারগুলিতে, তারপরে ডায়াবেটিসের রোগী আছে, কিডনি ফেল করতেছে। এটার বড় কারণ হলো চাষ ব্যবস্থা। আপনারা দেখেন এই ফার্মে এতদিন গোবর সার দিয়ে আলু আবাদ হইতো, দুর্ভাগ্য আমাদের জন্য, এরা বলে আধুনিক কৃষক, এইবার কিন্তু পুরা লিটার আনছে সব, প্রতি লিটারে আপনার অ্যান্টিবায়োটিক দেওয়া আছে, ওখানে হরমোন দেওয়া আছে। তার মানে এই অ্যান্টিবায়োটিক এবং হরমোন আলুতে যাবে, এই আলু আমরা খাবো, আমরা কিন্তু অসুস্থ হবো। এখন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে গেছে। আমার নিজের মেয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তার 2 বছরের মতো বয়স, তার কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে না। একমাত্র কারণ হলো এই খাদ্য অভ্যাস। আমাদের কিন্তু এই জায়গা থেকে ফিরে আসতে হবে, এখনই সময়। আমাদের জমিতে জৈব পদার্থের পরিমাণ কমে গেছে। আমরা জানি একটা ভালো মাটিতে 5% জৈব পদার্থ লাগবে, আমাদের পিডব্লিউজ এলাকায় সেটা 1%-এর কাছাকাছি চলে আসছে। যদি এটা 0-তে চলে যায়
অর্থাৎ আমি যদি উদাহরণস্বরূপ বলি, ইট ভাটায় যদি আপনি আবাদ করতে যান, যত বস্তায় সার ঢালেন, ইউরিয়া ফসফেট পটাশ, আপনার আবাদ হবে না। তাহলে এই 1% থেকে যদি আমরা জিরোতে চলে যাই, আমাদের জমিতে কিন্তু আর সার দিয়ে আবাদ হবে না। এখনই সময় ঘুরে দাঁড়াবার, আমরা প্রাকৃতিক চাষ ব্যবস্থায় চলে আসি। আর রাসায়নিক চাষ ব্যবস্থার যে খরচ, আপনি শুধু আপনার খরচটা দেখতেছেন, রাষ্ট্র কত খরচ করছে সেটা কিন্তু আপনি হিসাব নেন নাই। রাষ্ট্রের খরচ যদি আপনি যোগ করেন, তাহলে আপনার যেখানে 3,000 টাকা খরচ হয় সেটা কিন্তু 10,000 চলে যাবে। রাষ্ট্র কিন্তু ভর্তুকি দিচ্ছে, গত 24-25 সালে 25,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, মাথা প্রতি 1,400 টাকা করে ভর্তুকি আছে। সরকার কিন্তু ভর্তুকি দিচ্ছে দেখে আপনি 30 টাকা সার পাইছেন, সেই সার কিন্তু আপনাকে 100 টাকায় কিনতে হইতো। যেটা হয়তো 50 টাকা দাম, সেটা কিন্তু আপনার 150-200 টাকায় কিনতে হইতো। আপনি সেই দিকটা হিসাব করেন। আপনার বাড়ির গোবরকে আপনি কাজে লাগান, আপনার দেশি গরুকে আপনি কাজে লাগান, বেশি ফসল আবাদে চলে আসেন। কারণ আমরা শরীর থেকে শরীফা হইতে চাই না। আমি আমাদের একটা প্রশিক্ষণ ছিল, উদ্যোক্তা প্রশিক্ষণ, ঠাকুরগা মৎস্য অফিসের ডিডি স্যার, উনি একটা বললো যে তেলাপিয়া মাছের ব্যাপার, এই তেলাপিয়া মাছ খেলে মহিলাদের বন্ধস্ত বাড়বে। যে পরিমাণ ওখানে হরমোন ইউজ করতেছে, মহিলা মাছটাকে পুরুষ মাছের মানে আচরণ আনে দিতে, এটা 4 মাসের ভিতর যায় না। মানুষ এখন দেখতেছে যে কার হেচারি থেকে মাছ নিয়ে পরে আমার দ্রুত বড় হবে সেটাই নিচ্ছে। সে কিন্তু স্বাভাবিক যতটুকু হরমোন প্রয়োগ করা দরকার ছিল তার চেয়ে বেশি প্রয়োগ করে। এর কারণে কিন্তু ওই মাছ যদি আমরা খাই 4 মাসের ভিতরে, তাহলে কিন্তু মহিলাদের বন্ধ্যত্ব হওয়ার সম্ভাবনা বেশি। এখন সমাজে কিন্তু অনেক পরিবার দেখা যাচ্ছে যাদের সন্তান হচ্ছে না। এটার একটাই কারণ হলো আমাদের খাদ্যাভ্যাস। খুব সহজ, পরিশ্রম একটু বেশি। আপনারা নিয়ত করেন, আমি যদি পারি দিনাজপুর থেকে আসি এখানে 40 বিঘা জমি আবাদ করতে, আপনি কেন পারবেন না? আপনার বাড়ির শাকসবজির বাগানটা কেন করতে পারবেন না? একে উপজেলা কৃষি অফিসে আমি প্রস্তুতি গিয়েছিলাম, ওখানে একটা প্রশিক্ষণে ছিলাম। আমি উপজেলা কৃষি অফিসে অনুরোধ করছি, আপনারা যাদেরকে প্রশিক্ষণ দেবেন তাদেরকে আমার ফিল্ড ভিজিট করেন, আমার যে এখানে ফসল হচ্ছে তারা জিনিস চোখে দেখুন, তাহলে কিন্তু আগ্রহ বাড়বে, না হলে বাড়বে না। আমাদের মন মগজে এমনভাবে ঢুকে গেছে রাসায়নিক সার এবং কীটনাশক আর আগাছানাশক দিতেই হবে, না দিলে হবে না। এই আম বাগানে কিন্তু আগাছা কোনো ক্ষতি করবে না, এই নিচের ঘাসটা আম বাগানে কোনো ক্ষতি করবে না, অথচ এই আম বাগানে চাষ করছেন কিন্তু 3 থেকে 4 বার আগাছানাশক ব্যবহার করছে। এটা যে কত ক্ষতিকারক এটা আমরা এখনো বুঝিনি। 18 সালের হিসাব অনুযায়ী ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যাতে দেখা গেছে 33% হলো গ্রামের কৃষক। সবাই হাসপাতাল পর্যন্ত যেতে পারছে তা কিন্তু না, অনেকেই কিন্তু ওই গ্রামের পল্লী চিকিৎসকের ওষুধ খেয়ে কিন্তু মারা গেছে। আমরা হাসপাতাল পর্যন্ত যাইতে পারিনি, তার মানে এই পরিমাণটা আরও বেশি হবে। আজকে 24 সাল, এটা তো আরও ভয়াবহ অবস্থা। তো এই কারণে আমার কৃষকদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আসেন। আর এখানে যারা কিষানি আছেন তারা বাড়িতে যে শিম গাছটা লাগাচ্ছেন, লাউ গাছটা লাগাচ্ছেন বা শসা গাছটা লাগাচ্ছেন, সেটাকে আপনি নিরাপদ করেন। সেখানে সার বীজ ব্যবহার করবেন না, একটু ফলন কম হবে প্রথমবার, অসুবিধা নেই, পরের বার হবে। আপনি নিজে আপনার সন্তানের মুখে বীজ তুলে দিবেন না, দিবেন না, দিবেন না। ছেলের বাবা দো, বাবার সন্তানের প্রতি মায়ের একটু হলেও কম মায়ের তুলনায়। কারণ মা 10 মাস 10 দিন গর্ভের ধারণ করছে, তার যে কী কষ্ট সেটা ওই মা জানে আর আল্লাহ জানে। তো আবার কিষানদের প্রতি অনুরোধ থাকবে, আপনার বাড়ির সবজির বাগানটা আপনি কীটনাশক এবং রাসায়নিক সার মুক্ত করেন, অবশ্যই ফলন হবে। কিছু পাতা পোকায় খাবে, খাক, অসুবিধা নেই। পোকায় খাওয়া অনেক ভালো বিষ খাওয়া। আপনি নিজে কেন আপনার সন্তানের মুখে বিষ তুলে দেবেন? তাহলে এখান থেকে সরে আসেন সবাই, ইনশাল্লাহ আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে আমরা সম্ভব, আমরা রহিষিয়া গ্রামটাকে একটা আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে পারবো। সারা বাংলাদেশে দেখা দিতে পারবো যে আমরা রহিষিয়া গ্রামের লোক রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত চাষবাস করি। অনেক গ্রাম আগে আসছে, অনেক আগে আসছে। আবার ভিডিও দেখে, আমরা একটা ইউটিউব চ্যানেল আছে আমার SK বহুমুখী খামার নামে, অন্তত 50 জন কৃষক দেশে, শুধু তারা ভিডিও দেখে এবং মোবাইলে পরামর্শ নিয়ে আবার করতেছে, কিন্তু আমি রহিষিয়ার কোনো চাষিকে পাই না। এটা আমার জন্য দুঃখ। একটা কথা আছে যে ঘরের গরু মানে দুয়ারের ঘাস খায় না, মানে তাহলে আমি এই বলে এখানে আজকে আমার বক্তব্য শেষ করতেছি। আর সাধ্যের প্রতি আমার অনুরোধ থাকলো এই চাষ ব্যবস্থাকে প্রচার প্রচারণায় করতে পারলে আমরা লাভবান হবো। আর যদি প্রচার না করি তাহলে এই যে আমি 2.5 বছর ধরে করতেছি, একজন কৃষক এইভাবে আমি আনতে পারি না। ইউটিউব গ্রামের লোক কথা ওইভাবে দেখা যাচ্ছে বাড়ির গরু দুয়ারের ঘাস খায় না, সেই কাজটা কিন্তু বাইরে থেকে অনেকেই করে। তো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার সহযোগিতা আমি একান্তভাবে কামনা করতেছি। আসসালামু আলাইকুম।